হ্যালো এভরিওয়ান, আই এম আত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রে। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগটা রবিবারে আমাদের বাড়িতে জঙ্গলমহলের প্রসিদ্ধ পোস্ত ও তিল দিয়ে তৈরি রুই মাছের এক কারি বা গ্রেভি বলতে পারেন, সেটা হয়েছিল। এবার আমরা যেহেতু মেদিনীপুরের মানুষ, তাই হচ্ছে কি যে জঙ্গলমহল বললাম। আজকে রেসিপিটা শিখেছি আমি আমার এক পিসিমণির কাছ থেকে। তার নাম মান্তা পিসি, আমার খুব ফেভারিট পিসিমণি। তো মান্তা পিসি হচ্ছে কি যে গোদাপিয়া শাল এলাকার জিওগ্রাফির টিচার। তো পিসিমণি শিখেছে তার কিছু স্টুডেন্টের পেরেন্টসদের কাছে, মানে গার্ডিয়ানসদের কাছে। তো গোদাপিয়া শাল থেকে ওই সমস্ত এলাকায় এই ধরনের জঙ্গলমহলের যে পোস্ত বা তিল দিয়ে তৈরি করা বিভিন্ন রকম রেসিপি ওনারা খান। তো সেটাই পিসিমণি একদিন নিজের বাড়িতে তৈরি করেছিলেন। তো সেই দেখে খুব ভালো লেগেছিল, তারপরে আমার সাথে শেয়ার করেছেন। আমিও একদিন বাড়িতে বানিয়েছিলাম, আমারও হচ্ছে কি যে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম কি যে আপনাদের সাথেও শেয়ার করি। আজকে রবিবার, প্রচুর কাজ রয়েছে। সকাল সকাল উঠে গাছের ফুলগুলো দেখে নিলাম, খুব ভালো লেগেছে, প্রচুর ফুলও ফুটেছে, সকালটাও খুব সুন্দর লাগছিল। এরপরে রান্নাটা তাড়াতাড়ি সেরে কাজে বসবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি কেন এগুলোকে জঙ্গলমহলের রেসিপি বলা হয়, বা জঙ্গলমহলের মানুষ কেন পোস্ত আর তিল দিয়ে তৈরি করা বিভিন্ন রকম খাবার খায়। আমরা যেগুলো পোস্ত দিয়েই খাই, সেগুলোর সাথে ওরা তিলও মিক্স করে খায়, বা তিলের ব্যবহারটা কেন কেন ওরা তিলের ব্যবহার করে। চলুন সমস্ত কিছু আজকে জেনে নেব। আর সমস্ত কিছু জিনিসটা আমি জেনেছি আমার পিসিমণির কাছ থেকেই, তাই আমি আপনাদের সাথেও সেটাই শেয়ার করছি। চলুন আজকে রান্নাটা করতে করতেই আপনাদের সাথে গল্প করব, আর বলবো জঙ্গলমহল, তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও। অনেকগুলো রুই মাছ ছিল, রুই মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, এরপরে ভালো করে মেখে ভেজে নেব। চলুন এবার গল্পে আসি। জঙ্গলমহল তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত একটি অঞ্চল, যেখানে এক বিশেষ ধরনের রুই মাছের কারি তৈরি করা হয়। এই ঐতিহ্যবাহী বাংলা পদে পোস্ত এবং তিলের মিশ্রণ, যা স্বাদে মসৃণ এবং সমৃদ্ধ। রুই মাছের কারিতে পোস্ত এবং তিলের ব্যবহার রান্নাটিকে একটি আলাদা মাত্রা এনে দেয়। জানেন জানেন আপনারা, যা মাছের সাথে মিশে এক অদ্ভুত স্বাদ তৈরি করে। মশলা এবং নরম রুই মাছের সংমিশ্রণ এই পদকে করে তোলে অতুলনীয়। গরম ভাতের সাথে এই সুস্বাদু কারি উপভোগ করা হয়, যা জঙ্গলমহলে স্থানীয় রসনার একটি উজ্জ্বল উদাহরণ। মাছগুলোকে এবার খুব ভালো করে ভেজে নেব। এবার আসি, গ্রাম বাংলার লোকেরা, মানে জঙ্গলমহলের লোকেরা পোস্ত এবং তিল দিয়ে রান্না করে, কারণ এগুলো তাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তাদের খাদ্যাভ্যাসের একটা গুরুত্বপূর্ণ দিক। জঙ্গলমহলের লোক বলতে আমরা বুঝি পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার মানুষদের কথা, যারা তাদের ঐতিহ্যবাহী রন্ধন প্রণালী ও জীবনধারার মাধ্যমে তাদের সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণ করে। এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। আর এই দেখুন সাদা তিল। এরপরে কি করব, সাদা তিল, কালো জিরে আর পোস্ত একটা ভালো করে কি যে কড়াইয়ে ভেজে নেব। আর তার সাথে দেব একটা কি দুটো শুকনো লঙ্কা, আমি একটাই দিয়েছি, কেন কি খুব ঝাল হয়ে গেলে আমার মেয়ে খেতে পারবে না। এটাকে খুব ভালো করে কি যে ভেজে নেব। জঙ্গলমহলের মানুষেরা পোস্তর সাথে তিল কেন মিশিয়ে খায় জানেন? বলছি শুনুন। পোস্তর দাম কি যে তিলের দামের থেকে অনেক বেশি। গ্রাম বাংলার মানুষেরা সবাই যে পোস্ত কিনে খেতে পারেন তা কিন্তু নয়। তাই রান্নাবাটিতে পোস্তর পরিমাণ কম রেখে তিলের পরিমাণ বেশি দিয়ে রান্না করেন। জঙ্গলমহলের মাটিতে তিল চাষ ভালো হয়, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করে। তিলের স্বাদ ও গুণাগুণ পোস্তর মতো হলেও কম দামে হওয়ার জন্য সহজলভ্য এবং সস্তায় পাওয়া যায়, যার ফলে জঙ্গলমহলের লোকেরা তিলের উপর নির্ভরশীল হয় এবং তাদের পরিবার পরিচালনার জন্য তিলের চাষের মাধ্যমে আয়ও করে। তিলের চাষ তাদের জীবনযাত্রার মান যেরকম উন্নত করতে সহায়তা করে, এবং অর্থনৈতিক সমর্থন তাদের সামাজিক স্থিতিকেও বাড়ায়। এরপর আবার একটু রান্নায় ফেরা যাক। খুব ভালো করে শুকনো করে ভেজে নিয়েছি, এরপরে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট বানাতে হবে। তার সাথে কি যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
আর আপনারা যদি চান তো কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু খুব ঝাল হয়ে যাবে বলে আমি দিইনি। আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এরপরে অল্প একটু জল মিশিয়ে আর খুব ভালো করে মিক্সিতে পেস্টটা বানিয়ে নেবো। পেস্টটা হবে একদম মসৃণ, খুব স্মুথ একটা পেস্ট তৈরি হবে। আর পেস্টের থেকে গন্ধও বেরিয়েছে দারুণ। এরপরে যে প্যানে ভাজলাম সেখানেই অল্প একটু তেল নিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এতে আর ফোড়ন আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। এরপর নুন, হলুদ, অল্প করে হলুদ আর চিনি, অল্প একটু চিনি, আর তার সাথে হচ্ছে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো অল্প দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যাতে ধনের আর জিরের কষটা যাতে না পাওয়া যায় তার জন্য আমরা অল্প করে একটু চিনি ব্যবহার করি। কষানো হয়ে গেলে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে হচ্ছে কি যে ঝোলটা একটু বানাতে হবে। জলটা ফুটতে থাকুক, এবার একটু গল্পে ফেরা যাক। আপনারা জানেন জঙ্গলমহলের মানুষেরা তিল চাষ করে বেশ কয়েকটি সুবিধা পান, কিন্তু তিল চাষ করা তাদের জন্য একটি প্রধান অর্থনৈতিক উৎস। তিল থেকে তারা তেল, খোল এবং অন্যান্য পণ্যও তৈরি করেন, যা বাজারে উচ্চ চাহিদা রয়েছে। এটা আমার কিন্তু জানা ছিল না, এই পিসিমণির কাছ থেকেই আমি জানতে পেরেছি। ঝোল বা ঝাল যেটাই বলুন না কেন, এবার এটা ফুটে গেলে ভাজা মাছগুলোকে দিয়ে আবারও ফোটাতে হবে। আবারও একটু কথা বলে রাখি আপনাদেরকে, তিল থেকে স্থানীয় এবং বহিরাগত বাজারে, মানে যেগুলো এক্সপোর্ট হয় সেই বাজারে বিক্রি হয়, তারা কিন্তু ভালো টাকা আয় করে। কিন্তু চাষি এবং বহিরাগত বাজারের মধ্যে থাকে পাইকারি বিক্রেতা, যারা চাষিদের কাছ থেকে অনেক কম দামে জিনিসগুলো কেনে এবং বাজারে বেশি দামে বিক্রি করে। তাই চাষিরা খুব একটা বেশি লাভে থাকে বলে তো আমার মনে হয় না। আপনাদের সাথে গল্প করতে করতে মাছ রান্নাটা আমার হয়েই গেল। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা জাস্ট চিড়ে দিয়েছিলাম। চলুন এবার সার্ভ করে নিই। আপনারা জানেন তিল চাষে আরেকটা দিক হলো এর ব্যবহারিক খরচ কিন্তু ভীষণ কম এবং অল্প পরিশ্রমে বেশি লাভ হয়। তিল চাষের সাথে সাথে এনারা সর্ষে চাষও কিন্তু খুব করেন, যা শীতকালে মাঠে ঘাটে দেখতে পাওয়া যায়। সর্ষের হলুদ ফুলে মাঠ ভরে যায় আর তিলের সাদা ফুলে মাঠ ভরে যায়। দেখতে যে কি অপূর্ব লাগে সে আর কি বলবো। এই রকম ফুলের মাঠগুলো আমি আমার দেশের বাড়ি যখন যাই তখন দেখতে পাই, আর অপূর্ব লাগে, চোখ ফেরাতে ইচ্ছে করে না। কি যে ভালো লাগে সে আর কিভাবে বলবো। আপনারা জানেন তিলের বিভিন্ন অংশ পশু খাদ্য হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়। এই সব কিছু মিলিয়ে তিল চাষ জঙ্গলমহলের মানুষেরা অর্থনৈতিক ব্যবস্থা উন্নত করে এবং তাদের জীবনধারার মানও বাড়ায়। আপনারা সবাই হয়তো অবাক হয়ে গেলেন হঠাৎ করে আমি তিল খেতে কি করে চলে গেলাম। অ্যাকচুয়ালি আমার মেয়ের গ্রীষ্মের ছুটিতে আমরা গিয়েছিলাম বাড়ি। সেই সময় হচ্ছে কি যে বাড়ি থেকে দেশের বাড়ি গিয়েছিলাম। এই যে তিল ক্ষেত দেখতে পাচ্ছেন, এই তিল ক্ষেত আমাদেরই মানে ক্ষেত বাড়িতে চাষ হয়েছে। এই দেখুন তিলের সাদা সাদা ফুল আর লম্বা লম্বা হচ্ছে কি যে তিলের সিডস, এর ভেতরে কালো তিলগুলো থাকে। সেগুলোকে আবার ছাড়িয়ে দিলেই সাদা তিলে পরিণত হয়। কি সুন্দর লাগছে দেখুন। এগুলো সব আমাদের জমিতে তিল চাষ হয়েছে। আর ওই যে পাড় দিয়ে দেখুন আমরা যাচ্ছিলাম দাদু দিদার সমাধি মন্দিরে। গ্রাম বাংলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বেশি ভালো লাগে তাদের পরিবেশটা। তো আমার এগুলো পুরনো ব্লগে রয়েছে, আমার দেশের বাড়ির দুটো ব্লগ রয়েছে। তো আপনারা যদি চান তাহলে আপনারা পুরনো ব্লগগুলো দেখতে পারেন। আর এটা হচ্ছে পুকুর, আর পুকুরের এই পাশেই রয়েছে দাদু অশ্বত্থ গাছ একটা লাগিয়েছেন। সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমার পুরনো ব্লগে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও তৈরি হয়ে গেছে, আর গরম ভাতও হয়ে গেছে, সাইডে কিছু সবজিপাতিও ছিল। এত খিদে পেয়ে গেছিলো আর ভালোভাবে পরিবেশন করে দেখানোর মতন আর সময় সুযোগ হয়নি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আত্রেয়কে তার কমেন্ট বক্সে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। আত্রেয় নিয়ে আসবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।